এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। এটিও ওই নয়াপাড়াটি স্ট্রিটের একজন শ্রমিকের গল্প, কিন্তু উনি তার নামটা মনে করতে পারেন নাই, যার কারণে আমাদেরকে ওনার নামটা ঠিক বলতে না পারলেও ঘটনার সময় বা ঘটনার সব ডিটেলস আমাদেরকে বলেছেন। তো ওনারা একটা বিষয় আমাদেরকে বলেন, সেটা হচ্ছে যে চা শ্রমিকরা মাঝে মাঝে বাৎসরিক শিকার উৎসব করে। এটা বহু প্রাচীন তাদের একটা প্রথা। বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা দল বেঁধে শিকার করেন এবং সেই শিকারের পদ্ধতিটা এখনো তারা উৎসবের মতো করে চালু রেখেছেন। বিশেষ করে তীর ধনুক নিয়ে তারা শিকারে নামেন। পাহাড় থেকে নেমে আসা বা পাহাড়ি টিলার এদিকে আশেপাশে বেসিক্যালি তারা খরগোশ, বন্য শূকর, এই জিনিসগুলো তারা শিকার করে থাকেন। তো ওখানে থাকা যে সমস্ত নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের খাদ্যাভ্যাসের সাথে আমাদের তো অবশ্যই পার্থক্য রয়েছে। তো তারা এই ধরনের শিকারগুলো হরহামেশাই করেন, বিশেষ করে বছরের একটি নির্দিষ্ট সময় একটু বেশি করে থাকেন। তো লিসেনার্স, এই শিকারগুলো যখন তারা করেন, দেখা যাচ্ছে যে রাতের বেলা যখন বের হয় তখন একজন একজন করে বের হয়, দলবদ্ধভাবেও বের হয়। তো সারা রাত ধরে শিকার করে সকালে ফিরে আসে। কেউ যদি কোনো কারণে ফিরে আসতে দেরি করে বা সকালে আসতে একটু দেরি করে, কেউ উদ্বিগ্ন হয় না যে হয়তো চলে তো আসবেই। তো এরকম একজন ব্যক্তি, উনি একটু সাহসী ছিলেন অন্যদের থেকে। উনি চিন্তা করলেন যে একা একা বের হব। এর পিছনে কয়েকটা কারণ ছিল। সেটা হচ্ছে যে যদি দল বেঁধে বের হয় তখন শিকার যদি ছোট হয় তখন সেই ভাগাভাগি একটু বেশি হয়ে যাওয়ার কারণে মানে নিজের ভাগে একটু কম পড়ে। এই জন্য অনেকেই আবার একা একা শিকারে বের হন, তবে সাধারণত দলীয়ভাবেই তারা বের হওয়ার চেষ্টা করেন। তো ওই ব্যক্তি উনি একা একা বের হন। উনি একা একা বের হয়ে যেদিকে শিকার পাওয়া যেতে পারে ওদিকে উনি রওনা দেন। তো সবাই যেদিকে যাচ্ছিলেন উনি আবার ওদিকে যাচ্ছিলেন না, কারণ উনি চিন্তা করলেন সবাই যেদিকে যায় ওদিকে তো আসলে শিকার পাওয়াটা পসিবল হয় না। আসলে সবাই উৎসবের মতো করেই যায়, শিকার পেতেই হবে এমন কোনো বিষয় নয়। যিনি শিকার পান তিনি বেশ মানে প্রশংসিত হন তার সমাজে, এই আর কি। তো উনি চিন্তা করলেন এইবার আমি একটি অপরিচিত জায়গায় বা যে জায়গাতে কেউ আসলে যেতে চায় না আশেপাশে, সেখানে যাব শিকারের জন্য। তো রাতের বেলা যখন উনি বের হন, বের হওয়ার পরে যথারীতি উনি তীর ধনুক নিয়ে বের হন। উনি যখন বেশ আধা কিলোমিটার 1 কিলোমিটার এগিয়েছেন, হঠাৎ করে মানে ঝোপের মধ্যে মনে হলো যে বড় কিছু নড়াচড়া করছে। তো উনি চিন্তা করলেন হয়তো বা এটা যেহেতু বড়, মনে হয় বন্য শূকর হবে। উনি এই চিন্তাটা করেছেন। এই চিন্তা করে উনি ওই ঝোপের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন। তখন উনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই ঝোপের মধ্যে থেকে কিছু বের হয়ে যায় নাই, অথচ তার থেকে আরেকটু দূরে, সামান্য একটু দূরে আরেকটি ঝোপ রয়েছে, সেখানে মনে হচ্ছে বড় কিছু নড়াচড়া করছে। তো উনি একটু সন্দেহ করেন, কি ব্যাপার, আমি তো এখান থেকে বের হয়ে যাওয়া দেখলাম না, বের হয়ে এই ঝোপ থেকে বের হয়ে তো ওইখানে যাই নাই, ওই ঝোপটাতে যাই নাই, তাহলে ওই ঝোপেও কি আর একটা আছে কি নাকি, উনি এই চিন্তা করেন। তো উনি চিন্তা করেন যে ভালোই তো, হয়তো বা একাধিক শিকার পেয়ে যাব, এরকমটা চিন্তা করেন। তো উনি আস্তে আস্তে পরবর্তী দ্বিতীয় পর্যায়ে যে ঝোপের নড়াচড়া দেখেছিলেন ওই দিকে যেতে থাকেন। তো যখন উনি ঝোপের আরেকটু কাছে আসেন, তখন দেখেন ওখান থেকে আরেকটু দূরে আর একটা ঝোপের মধ্যে বড় একটা নড়াচড়া হচ্ছে। তো উনি এবারও চিন্তা করেন কি ব্যাপার, সাধারণত ঝোপের মধ্যে যদি শূকর থাকে, মানুষের আসার বা পায়ের শব্দ শোনার পর তো সে বের হয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে হয়তো আর একটা ঝোপের মধ্যে যাবে, কিন্তু এই ঝোপে ওরকম শব্দ, ওই ঝোপে ওরকম হচ্ছে। তো উনি আসলে বিষয়টা বুঝতে পারেন না। উনি চিন্তা করেন হয়তো বা দলবদ্ধভাবে অনেকগুলো এরকম ঝোপের মধ্যে আছে, এটাও হতে পারে। তো উনি আবার পরবর্তী ঝোপের দিকে যান। আবার যখন ওই 3 নাম্বার ঝোপের কাছে যান, দেখেন ওই ঝোপে কোনো শব্দ, মানে সারা শব্দ নাই। তার থেকে আরেকটু দূরে আর একটা ঝোপের মধ্যে বেশ নড়াচড়া। তো উনি আসলে তখনও বুঝতে পারছেন না যে উনি আসলে মানে
কোন একটা বিপদে পড়তে যাচ্ছেন। উনি মনে করেছেন হয়তোবা ওনার চোখ এড়িয়ে যাচ্ছে, এই ঝোপ থেকে ওই ঝোপে চলে যাচ্ছে। তো উনিও নাছোড়বান্দা যে উনি এটাকে স্বীকার করেই ছাড়বেন এই জিনিসটা কি। তো এইভাবে লিসেনার্স উনি একটার পর একটা ঝোপ পার হতে হতে কোন দিক দিয়ে কোথায় যে চলে গেছেন উনি নিজেও জানেন না। উনি একটা সময় নিজেকে আবিষ্কার করেন যে চতুর্দিকে অসংখ্য টিলা, আশেপাশে বেশ ঝোপঝাড়, এমন একটা জায়গায় উনি আবিষ্কার করেন যে ওইটার পিছনে ছুটতে ছুটতে উনি এই জায়গাটাতে চলে আসছেন। তো তখন উনি আসলে বুঝতে পারেন নাই যে আসলে কিসের পিছনে ছুটছেন, আর যেটার পিছনে ছুটছেন এটাকে উনি আসলে দেখেনি নাই। আর উনি কারো দূর থেকে চিৎকার করে কারো হেল্পও নেয় নাই এই কারণে, কারণ যেহেতু উনি চিন্তা করেছেন একাই শিকার করব, কারো হেল্প নিব না, এই জন্য উনি কারো সহযোগিতাও নেন নাই। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে উনি যে জায়গাটাতে এসেছেন এখন কোথাও কোনো নড়াচড়া নেই। এখন উনি চিন্তা করেন কি ব্যাপার, কোথাও নড়াচড়া নাই, আমি এই অন্ধকারের মধ্যে কোন জায়গাটাতে অনুমানে সেখানে তীর ছুড়ব বা সেখানে যাব। তো উনি বেশ কনফিউজড হয়ে পড়েন যে আমি আসলে কোন দিকে যাব এখন, আশেপাশে তো অনেক ঝোপঝাড়। তো উনি চিন্তা করেন আমি একটু অপেক্ষা করি, দেখি একটু হলেও তো নড়াচড়া কোথাও শোনা যাবে, তাহলে যেদিকে নড়াচড়া শোনা যাবে ওই দিকেই যাব। তো উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর হঠাৎ করে ওনার পেছন দিকে একটু নড়াচড়া উপলব্ধি করেন উনি, যে হয়তো বা পেছনে কোনো প্রাণী বা কোনো কিছু আছে। তো উনি আস্তে করে ঘুরে তাকান, যেহেতু অন্ধকার উনি ওখানে তেমন কিছু দেখতে পাচ্ছিলেন না। তো উনি ঘুরে তাকিয়ে চিন্তা করেন যে তাহলে এদিকে আস্তে আস্তে আগাই, কিন্তু এবার আর কোনো উনি এতটা বিরক্ত হয়ে গেছেন, তো উনি চিন্তা করছেন যে এইবার আর আমি এত পা টিপে টিপে আগাবো না, এবার একটা ধাওয়া দিব, ধাওয়া দিলে অন্তত ওই জিনিসটা যদি দৌড় দেয় তাহলে দৌড় দেওয়ার সময় যেহেতু গাছপালা নড়লে বুঝতে পারবে যে কোন দিক দিয়ে যাচ্ছে, যেহেতু উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এটার পিছনে ছুটতে ছুটতে। তো উনি একটা ধাওয়া করেন, কিন্তু দেখেন যে না কোনো কিছু দৌড় দিচ্ছে না, দৌড় দিলে তো গাছ তো নড়বে, তেমন কিছুই নেই। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এমন তো হওয়ার কথা নয়। হঠাৎ করে উনি ফিল করেন ওনার পায়ের সাথে বেশ কিছু লতা পেঁচিয়ে গেছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে, যেহেতু ঝোপঝাড়ের মধ্যে আসছেন লতা তো পেঁচিয়ে যেতেই পারে। তো উনি খুব বেশি এটা কেয়ার না করে পাত থেকে লতা খুলে ফেলে উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করেন। তো লিসেনার্স উনি বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করেন যে একটু আগে উনি পায়ের থেকে লতা খুলে হাঁটা শুরু করেছিলেন, উনি অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ওই একই জায়গাতে চলে এসেছেন। তো উনি খুব অবাক হন যে কি ব্যাপার, আমি ঘুরতে ঘুরতে একই জায়গায় চলে আসলাম, আমি তো সোজা হেঁটেছি, আমি তো বাঁকা কোনো দিকে যাইনি, তা আবার এখানে চলে আসলাম কেন। তো উনি চিন্তা করেন হতেও পারে রাতের বেলা, ভুল হতে পারে। উনি আবার হাঁটা শুরু করেন। তো লিসেনার্স অনেকক্ষণ হাঁটার পর তিনি আবার আবিষ্কার করেন উনি আবারও সেই জায়গাটাতে চলে এসেছেন যে জায়গাটাতে সেই লতা উনি পায়ের থেকে খুলে রেখেছিলেন। কিভাবে উনি বুঝতে পারলেন সেটা হচ্ছে যেহেতু ওনার পায়ের সাথে লতা পেঁচিয়ে গিয়েছিল, ওখান থেকে উনি লতা খুলেছিলেন। ওইখানে আসার পরে চাঁদের, এখন রাতের বেলা, কিন্তু ওনার সাথে তো পূর্ণিমার আলোতে এই শিকারগুলো করে থাকেন, যেদিন পূর্ণিমা হয় ওই পূর্ণিমার দিনে, এই জন্য উনি স্পষ্ট সেটা দেখতে পাচ্ছিলেন যে উনি একটু আগে যেখান থেকে গিয়েছিলেন আবার সেখানে ফিরে আসেন। তো উনি এভাবে বারবার 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 চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি ওই গোলকধাঁধা থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ উনি আবার জঙ্গলের মধ্যে নড়াচড়া শুনতে পান। তো এবার উনি চিন্তা করেন যে আসলে এটা কি, এটা আমাকে দেখতেই হবে, সেই অনেক দূর থেকে এটার পিছনে ছুটতে ছুটতে আসলাম, এটা আসলে কি, এটা দেখতেই হবে।
তো উনি এবার চিন্তা করেন, এবার যেই জায়গাটাতে মানে নড়াচড়া হয়েছে এখানে উনি তীর ছুড়বেন। এর আগে উনি একটা তীরও ছোড়েন নাই। তো উনি তীর তাক করেন এবং উনি আবার যখনই একটু নড়াচড়া দেখেছেন সাথে সাথে সেখানে তীর ছোড়েন। কিন্তু লিসেনার্স, ওনার অনুমানের ভিত্তিতে ওই তীর ছোড়ার পরও যেখানে যাওয়ার পরে দেখেন যে ওনার তীরটা তীরের জায়গায় পড়ে আছে, ওখানে কিছু নাই। এবং তীর ওখানে যাওয়ার পরেও কোনো কিছু দৌড়ে পালাবে সেখানেও কিছু নাই, মানে তেমনও কিছু উনি দেখেন নাই। উনি খুবই এবার মানে ভয় পান যে কি ব্যাপার, কি হচ্ছে এগুলো, এমন তো হওয়ার কথা নয়। কোনো কিছু ছুটে পালিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো সাউন্ড বা কোনো গাছের নড়াচড়া আমি দেখছি না। তাহলে আমি আসলে কিসের পিছনে এতক্ষণ ধরে ছুটছি? কি আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমাকে নিয়ে আসলো? উনি এর কোনো প্রশ্নের উত্তর বা কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। আর এটা উনি খুঁজে পাচ্ছিলেন না যে উনি যে ঘুরতে ঘুরতে বারবার একই জায়গায় চলে আসছেন। তো উনি চিন্তা করলেন যে যেভাবেই হোক এই জায়গা থেকে বের হতে হবে, আর দেরি করা যাবে না। তো উনি সাহস করে মানে আকাশের নক্ষত্র, ওনারা যেহেতু মানে আদিবাসী সম্প্রদায়, এই জন্য দেখা যাচ্ছে যে অনেক বিষয়াবলী, জ্যোতিষশাস্ত্রের কিছু কিছু বিষয় ওনাদের বংশ পরম্পরায় ওনারা জানেন যে রাত্রেবেলা হারিয়ে গেলে কিভাবে আকাশের তারা দেখে ওনার মানে পথ নির্ণয় করবেন। তো উনি আকাশের তারাকে নির্ধারণ করে একটি দিক নির্ধারণ করে উনি হাঁটা শুরু করেন, যে তাহলে আমি অন্তত ডানে বায়ে যাওয়ার কোনো বিষয় থাকবে না। তো উনি এইভাবে হাঁটছেন প্রায় 1 ঘন্টা হাঁটছেন। হাঁটার পরে যেহেতু হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল এই জায়গাগুলো কিন্তু পাহাড় বা টিলা আছে অনেক। তো উনি হাঁটতে হাঁটতে ওই তারকা নির্দেশ করেই উনি মানে তারকাকে দেখেই উনি হাঁটছিলেন। বেশ অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখে উনি আবার যে জায়গাটা থেকে হাঁটা শুরু করেছিলেন সেখানে চলে এসেছেন। এবং ওখানে আসার পর এবার আর একটা ভয়ঙ্কর ব্যাপার উনি লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে আশেপাশে যে ঝোপগুলো ছিল সেই ঝোপগুলোতে একত্রে বেশ কোনো কিছু নড়াচড়া করছে। মনে হচ্ছে যে অনেকগুলো একসাথে কিছু, কিন্তু কি সেটা, এটা উনি দেখতে পাচ্ছিলেন না। এবার উনি সাংঘাতিক ভয় পান। মানে এবার ওনার ভয়ের মাত্রা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে আসলে আমি কি বিপদে পড়লাম। কারণ এই আকাশের তারা দেখে চলেও আমি পথ খুঁজে পাচ্ছি না। তাহলে কি হলো, কি হয়েছে আমার সাথে? তো উনি ভয়ে সেন্সলেস হয়ে যাবেন, কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ওনার যতটুকু মনে আছে, উনি যেটা পরবর্তীতে সবাইকে বলেছিলেন সেটা হচ্ছে যে সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে উনি দেখেছিলেন যে এই যে ঝোপগুলোর মধ্য থেকে অনেক লম্বা মানে লতা পাতার মতো কিছু বের হয়ে আসছে। এটা আসলে কোনো প্রাণী না, মনে হচ্ছে লতা পাতা। ওই ঝোপগুলোর মধ্যে থেকে লতা পাতা সুরসুর করে বের হয়ে আসছে, বের হয়ে তার দিকে আসছে এবং তার শরীরকে আস্তে আস্তে পেঁচিয়ে ফেলছে, এরকম মনে হচ্ছে। এরপরে উনি আর কিছু স্মরণ করতে পারেন নাই। ওদিকে সকালেও যখন উনি ফিরে আসেন নাই, তখন আশেপাশের লোকজন একটু চিন্তিত হয়ে পড়ে যে কি ব্যাপার, ও সকাল আসলো না, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। তখন লোকজন তাকে একটু খোঁজার জন্য বের হন। খুঁজতে 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 বিকালের দিকে তাকে সেন্সলেস অবস্থায় সেখানে পাওয়া যায়। তো তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তো সব বিষয় খুলে বলেন। তো গ্রামের যিনি বা ওনাদের সম্প্রদায়ের যে প্রবীণ আছেন একজন বলেন যে তোমাকে যে এই পথ দেখিয়ে নিয়ে গেছে যে বা দিকভ্রান্ত করে দিয়েছে, এটি আসলে এক ধরনের গাছ, এটাকে ভোলালতা বলে। স্থানীয় ভাষায় সেটাকে ভোলালতা বলে, কারণ এই গাছটি চাইলে মানুষকে নাকি বিভ্রান্ত করতে পারে এবং কোনো কারণে কেউ যদি এই গাছটি একবার পা দিয়ে ডিঙায় বা পার হয়ে যায়,
তাহলে তার দিকভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্তত সকালের আগে সে কোনোভাবেই সে পথ খুঁজে পাবে না। তো এই ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আমি বা আমার টিম গোলাম রাব্বি ভাই, রিফাত, আমরা এই দুলালদার কাছ থেকে ভোলালতার গল্পটি শুনেছিলাম। বিশেষ করে আমি পরবর্তীতে দুলালদার কাছ থেকে এই গল্পটি কালেক্ট করি। ফার্স্ট টাইম ভোলালতা সম্পর্কে হালকা আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আর আমি বলেছিলাম যে ভোলালতার দেখা পাওয়া যাবে কোথায়। তো উনি বলেছিলেন যে এখন অনেক জায়গা পরিষ্কার হয়ে যাওয়ায় এই বিশেষ করে ঝোপঝাড় থাকলে সেই জায়গাটাতে হঠাৎ করে কখনো কখনো রাতের বেলা ভোলালতার আবির্ভাব ঘটে। কিন্তু ইদানিং নাকি এটা কম দেখা যায়। তো উনি বললেন যে কখনো কখনো মানে একাধিক টিলা যদি পাশাপাশি থাকে এবং পাশে ঝোপঝাড় থাকে, এখনও নাকি রাতের বেলা কেউ কেউ এই ভোলালতার খপ্পরে পড়েন। তো ভোলালতা সম্পর্কে আগে আমাদের বা আমার কোনো ধারণা ছিল না। যেরকম আছে আমি জানতাম যে হয়তোবা বা দুষ্টু জিনেরা হয়তোবা মানুষকে দিকভ্রান্ত করে দেয়, কিন্তু এই গাছের আকৃতির যে অদ্ভুত জিনিসটাও যে মানুষকে দিকভ্রান্ত করতে পারে, এটা আসলে আমরা নওয়াপাড়াটি স্টেটে দুলালদার সাথে কথা না হলে এই গল্পটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকতো না, বা আমিও জানতে পারতাম না। আশা করি গল্পটি লিসেনার্স আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। রাসেল ভাইকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আমি গোলাম রাব্বি আছি আপনাদের সাথে একটি নতুন ঘটনা শোনার জন্য। ঘটনাটি 1992 সালের দিকে ঘটে। আমাকে যিনি ঘটনা শেয়ার করেছেন উনি ওনার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন, সেজন্য আমি ওনার নাম প্রকাশ করছি না। যাকে নিয়ে ঘটনা ঘটে ওনার নাম ধরে নিচ্ছি কালু। কালু তখন ক্লাস 9-এ পড়ে। ওর স্কুলে ওরা বন্ধুরা প্রতি বছর একত্র হয়ে একটা বনভোজনের আয়োজন করে, যেখানে একজন পার্টিসিপেন্ট এক একটা জিনিস দেয়। একজন চাল, একজন ডাল, একজন তেল, আর একজন মাংস। তো যথারীতি কালুর উপর দায়িত্ব পড়ে মাংস দেওয়ার। মাংসটা কেন কালুর উপর দেওয়ার দায়িত্ব পড়ে সেটার বিষয়টা একটু আলাদা। কালুর ফ্যামিলি অর্থাৎ কালুর বাবা, সে আসলে চুরি পেশার সাথে সম্পৃক্ত ছিল, সেজন্য কালু কিছুটা চুরি বিদ্যা রপ্ত করতে পেরেছিল, আর তার জন্য কালুর উপর মাংস দেওয়ার দায়িত্ব পড়ে। তো যথারীতি কয়েক ঘন্টার মধ্যে সবাই সবার জিনিসগুলো ওখানে জমা দেয় এবং কালু তার কথা মতো একটি মুরগি ওখানে জমা দেয়। তো কালু মুরগি যেটি চুরি করেছে সেটি যে বাড়ি থেকে করেছে সেখানকার এক বন্ধু ওদের টিমের মধ্যে ছিল। সে কিছুটা ভয় পাচ্ছিল যে যদি কোনো কারণে এই বিষয়টা জানতে পারে তার ফ্যামিলি থেকে অথবা এলাকার মানুষজন, তাহলে অনেক সমস্যা হয়ে দাঁড়াবে, এটা মান সম্মানের ব্যাপার। কালুর হয়তো কোনো সমস্যা নাই, কিন্তু ওর ফ্যামিলি থেকে অনেক সমস্যার বিষয়। সেজন্য সে কালুর মায়ের কাছে বিষয়টা জানায়। কালুর মা তখন যাদের মুরগি চুরি করা হয়েছে তাদের বাসায় জানিয়ে দেয় যে আমাদের কালু আপনাদের একটা মুরগি নিয়ে এনেছে। সেটা ওর মা করেছিল কারণ যেন কালুর উপরে টর্চারটা কম হয় বা কোনোভাবে যদি তারা মাফ করে দেয় সেজন্য। কিন্তু কালুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসা হলো। তাকে বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর পার হয়ে একটা জঙ্গল আছে ওই বাড়িতে, তো সেখানে ওকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়। এরপর শুরু হয় কালুর উপর মারধর। ওকে প্রচন্ড মার দেওয়া হয় গাছের সাথে বেঁধে। এদিকে ওকে ধরে ফেলার ঘটনা সর্বত্র এলাকায় ছড়িয়ে পড়ে। ওর স্কুল থেকে ওর বন্ধু বান্ধব, ক্লাসমেট, ক্লাস শিক্ষকরা সবাই বিষয়টা জানতে এবং সবাই ওকে দেখতে আসে। ওখানে অনেক ভিড় হয়ে যায়। বিষয়টা কালুর জন্য খুবই লজ্জাজনক ছিল। সে অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করতে থাকে। একসময় সন্দেহ হয়ে যায়, ও ওই গাছের সাথে বাধাই থাকে। তো ওই বাড়িতে আমাকে যিনি ঘটনা শেয়ার করেছেন, ওনাদের ঘরে কাজ করতো আজিজ নামে একটা। সে আজিজ কোনো কারণে ওইখানে পুকুরের পাড়ে যায়, মানে জঙ্গলের কাছে, এবং সে দেখতে পারে এক ভয়াবহ দৃশ্য। সে দেখতে পায়
বড় একটি গাছের ডালে দড়ি দিয়ে সেটায় ঝুলে আছে কালু, এবং তার চোখ বেরিয়ে আসছে, তার জিহ্বা সেটাও বড় হয়ে ঝুলে আছে। সে এই দৃশ্য দেখে চিৎকার করে এবং দৌড়ে তাদের বাড়িতে আসে। বাড়িতে এসে সবাইকে বলে সেই ঘটনা। এরপর যাদের কাছে আজিজ ঘটনাটা বলে, তারা একটা দাও নিয়ে ওইখানে গিয়ে হাজির হয় এবং তারাও ওই সেই ভয়ানক দৃশ্য দেখতে পায় যে কালো গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, তার সে ভয়ানক চেহারা, চোখ লাল হয়ে আছে এবং বাইরে বের হয়ে আছে, এইরকম অবস্থা। তারপর তাকে ধরাধরি করে ওই গাছ থেকে নামানো হয়। সে গাছ থেকে নামার পরে শুধু চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই কোথায় চলে যাবি? সে আর কোনো উত্তর দিচ্ছে না, শুধু সবাইকে গালাগালি করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। এরপর সবাই ওকে জোর করে ধরে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে একটা রুমের ভিতরে ওকে রাখা হয়। তো ওই বাড়িতে ছোট ছেলে মেয়ে যারা ছিল, তারা দরজার ফাঁক দিয়ে বা জানলা দিয়ে ভিতরে দেখতো কালু ভিতরে কি করে। যদি কালু ওখানে দেখতে পেত কাউকে, সে প্রচন্ড জোরে চিৎকার দিত এবং চিৎকার করে গালাগালি করতে থাকতো আর বলতে থাকতো, আমাকে যেতে দে, আমি চলে যাব। এভাবে সময় গড়িয়ে অনেকদিন পার হয়, মাসখানেক বা তার কিছু বেশি সময় হবে। এরপরে কালু আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তখন সবাই তাকে জিজ্ঞাসা করে, আসলে তোর সাথে কি হয়েছিল, কেন তুই আত্মহত্যা করতে গিয়েছিল? কালু তখন তুলে ধরে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। সে বলে, আমাকে যখন ওখানে বেঁধে সবাই রেখে আসে, তখন আমার খুব খারাপ লাগছিল। আমার স্কুলের বন্ধু বান্ধব আমাকে দেখতে আসতো এবং এসে আজে বাজে কথা বলতো, আমাকে গালাগালি করতো। আমার খুব খারাপ লাগছে, সেজন্য আমি কান্নাকাটি করছিলাম অনেকক্ষণ থেকে। তারপরে সবাই যখন ওখান থেকে চলে আসে, তখন যখন সন্ধ্যা নামে, আমি দেখতে পাই দূর থেকে সাদা কাপড় পরা একজন কেউ আমার দিকে এগিয়ে আসছে। আমি দেখে প্রচন্ড ভয় পেতে থাকি। অবয়ব দেখে আমি বুঝতে পারি না সে আসলে পুরুষ না মহিলা। তো একসময় তার ভয়েস শুনে বুঝতে পারি একজন মহিলা। সে আমাকে বলছে, তুই আমার সাথে চলে আয়, তোর আর কোনো কষ্ট হবে না, আমার সাথে থাকলে তুই অনেক শান্তিতে থাকতে পারবি। দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি কেন জানি না, আমি ওই মহিলার পিছনে পিছনে আমি হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে হঠাৎ টের পাই আমি একটি গাছের উপরে আমাকে উঠানো হচ্ছে এবং আমার গলায় দড়ি পরিয়ে দিচ্ছে, কিন্তু আমি হাত থেকে কিছুই করতে পারছি না। আমার গলায় দড়ি পরিয়ে এরপর আমাকে ঝুলিয়ে রাখে। আমার তখন দম বন্ধ হয়ে যাচ্ছিল, বারবার মনে হচ্ছিল আমি মনে হয় মৃত্যুর কাছাকাছি চলে আসছি। এর পরের বিষয়গুলো আপনারা জানেন। কিন্তু যখন আমাকে বাড়িতে নিয়ে আসা হয়, তখন আমাকে কেন যেন মনে হচ্ছিল যে ওই মহিলা আমাকে শুধু বারবার ডাকছে, তুই চলে আয়, তুই চলে আয়, এভাবে করে। এরপর আর কালুর কোনো সমস্যা হয় না, সে এখন ভালো আছে। সে ওই এলাকায় দূরে একটি ছোট্ট দোকান দিয়ে সেখানে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো লিসেনার, এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ মেহেদী হাসান মাহাদি রংপুর বিভাগ থেকে বলছি। আমি বর্তমানে রংপুর জিলা স্কুলে অধ্যয়নরত রয়েছি এবং আমি এবছরের একজন এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ 2022 সালে এসএসসি পরীক্ষা দেব। তো আমি যখন এই অডিও ক্লিপটি রেকর্ডিং করছি তখন 3 আগস্ট আজকে। তো 4 আগস্ট আমার জন্মদিন, তাই ভাবলাম যে জন্মদিনের আগে একটা ঘটনা পাঠিয়ে দিই, তাই আসলে এই ঘটনাটি পাঠানো। তো আজকে মূলত আমি একটি ঘটনা নয়, 2টি ঘটনা শেয়ার করব এবং এই 2টি ঘটনাই কিন্তু বাজার কেন্দ্রিক এবং গ্রামের বাজার কেন্দ্রিক। তো প্রথম যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি সেটি আমাদের রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার, অর্থাৎ কিশোরগঞ্জ আমাদের গ্রামের বাড়ি। তো আমার গ্রামের বাড়ির একটি ঘটনা, সেই এলাকার ঘটনা। তো এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার আম্মুর খালাতো ভাইয়ের কাছ থেকে। তার নাম মোহাম্মদ খলিলুল্লাহ ইব্রাহিম এবং তিনি বর্তমানে একজন আলিমের স্টুডেন্ট এবং তিনি এই বছর আলিম পরীক্ষা দেবেন। তো
তিনি আসলে মূলত আমাকে 2015 সালে বলেন যে ভূত এফএম নামে একটা শো রেডিও ফুর্তিতে হয়, এবং আমি মূলত তার কাছ থেকে শুনেই আসলে ভূত এফএম শোনা শুরু করি। সেই 2015 সাল থেকেই শুনছি নিয়মিত। তারপর অবশ্য মাঝখানে ভূত এফএম বন্ধ হওয়ার কারণে প্রায় অনেকদিন জানতাম না যে ভূত.com নতুন করে শুরু হয়েছে। আমি গত বছরের সেপ্টেম্বর না অক্টোবরে সম্ভবত ফেসবুকে আপনাদের গ্রুপ দেখতে পেয়ে তখন জানতে পারি যে আপনি আসলে নতুন একটি শো শুরু করেছেন। তো আসলে ভূমিকায় অনেক কিছুই বলে ফেললাম, আমি আর ভূমিকা বাড়াবো না। আমি সরাসরি আমার প্রথম ঘটনাটি এখন শেয়ার করব। তো প্রথম ঘটনাটি তো আমাকে সেই খলিল মামা দিয়েছেন। তাদের বাড়িটি হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার দুরাকুটি নামক একটি গ্রাম, সেই গ্রামে। এবং ওই গ্রামে একটি বাজার রয়েছে, বাজারটির নাম হচ্ছে নান্নুর বাজার। তো এটি আসলে অনেক পুরনো একটি বাজার। বাজারটির নামকরণের পিছনে একটি আসলে কারণ রয়েছে বা একটি ছোট ঘটনা রয়েছে। সেটি হচ্ছে আজ থেকে প্রায় 150 বছর আগে, অথবা সম্ভবত আমি যদি ভুল করে আছি তাহলে 1900 সালের আগের কথা। তখন ওই জায়গাটায় আসলে তেমন কোনো বাজার ছিল না বা লোকালয়ও খুব একটা ছিল না। তো ওখানে ওখানে কালী পুজো হতো, ওখানে কালী পুজোর একটা মণ্ডপ ছিল সেই সময়, এবং এই জন্য জায়গাটার নাম আসলে ওদের আঞ্চলিক ভাষায় কালীর থান বা এরকম একটা কিছু বলা হয়। তো ওখানে দুটো কিন্তু বড় বড় বট গাছ ছিল, এবং বট গাছগুলোকে ঘিরেও রয়েছে অনেক ঘটনা, যেগুলো আমি সময় পেলে হয়তো শেয়ার করব। তো এই নান্নু নামের যে লোকটি ছিলেন, মোহাম্মদ নান্নু মিয়া, তিনি যেটা করেন, তিনি ওই কালীস্থান নামক ওই জায়গাটায় প্রথমে একটি ছোট আর টঙের দোকান আর কি দেন চায়ের। এবং তিনি যেহেতু গ্রাম এলাকায় এবং ওই এলাকায় তখন তেমন কোনো দোকান ছিল, তার দোকান ভালোই চলতো, এবং তার এই দোকান চলাচলি দেখে সেও দোকানটা ধীরে ধীরে বড় করে, এবং তার দেখা দেখি আরো অনেকে আসলে সেখানে দোকান দেয়, এবং ওখানে ছোটখাটো একটা বাজার হয়। তো যেহেতু প্রথম নান্নু নামের লোকটি ওখানে দোকান দেন, এই কারণে বাজারটির নাম নান্নুর বাজার। তো এটি তো হচ্ছে 1900 সালের আগের কথা, যখন আসলে এই বাজারটি প্রতিষ্ঠিত হয়। এবং আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি হচ্ছে দেশ বিভাগের আগের, না হলেও এটা 1930 বা 1935, 1930 থেকে 1935 সালে যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপের মধ্যে হয়তো হবে। তো যে দুজন ব্যক্তির সাথে ঘটনাটি ঘটেছিল, খলিল মামা তাদের নাম আমাকে বলেছিলেন, কিন্তু আমি সেই নাম দুটি এখন ইউজ করবো না, আমি তাদের ছদ্মনাম ব্যবহার করব। তো একজনের নাম ছিল আজমল হক এবং একজনের নাম ছিল আসমাত হক। তো আজমল হক আর আসমাত হক অনেক ভালো বন্ধু ছিলেন। তারা দুজন একসাথে বিভিন্ন জায়গায় যেতেন, কোথাও গেলে একসাথে ছিলেন, এবং তারা কিন্তু প্রায় সমবয়সী ছিল, এবং গ্রামে তাদের বন্ধুত্ব প্রায় সবাই জানতো। তো তারা যখন দুজনে প্রায় তাদের বয়স যুবক বয়সে তারা উপনীত হয়েছে, তাদের বয়স 24-25 বা এরকম, তারা প্রতিদিন যেটা করতো, তারা মাগরিবের নামাজের পরে তাদের যে ওই নান্নুর বাজার ছিল, সেই বাজারে তারা দুই বন্ধু যেত মাগরিবের নামাজ পড়ে বের হয়ে, এবং তারপরে তারা সেখানে আড্ডা দিয়ে ওখানে আর কি এশার নামাজটা পড়তো। পড়ার পরে যেটা করতো, তারা আরো বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির যদি কোনো খরচ সদাই থাকতো সেগুলো করে একদম রাতের দিকে বাড়ি ফিরতো। তো গ্রাম অঞ্চলে আমরা যেটা জানি যে রাতে কিন্তু খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে যায়। অবশ্য এখনো সবাই খুব তাড়াতাড়ি গ্রামে আসলে নির্জন পরিবেশ সৃষ্টি হয় রাতে। কিন্তু তখন তো তখনকার দিনে তো ইলেকট্রিসিটি অতটা ছিল না, বা আলো বলতে যে জিনিসটা রাতের বেলা, সেটা জন্য কুপি বা হারিকেন এসবই ছিল। চার্জার লাইট বা ইলেকট্রিসিটি এরকম ততটা ছিল না, যেহেতু সময়টা 1930 বা 1935 সালের দিকে। তো এনারা আসলে যেটা করতেন, এনারা রাত 10টা 10:30 হতে হতে দুজন একসাথে বাড়ি চলে আসতেন। তো একদিন যেটা ঘটে রাসেল ভাই, তারা দুজনে মাগরিবের পরপরই তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন এবং বাজারে পৌঁছেন। তারপর তারা বাজারে বেশ কিছুক্ষণ আড্ডা দেন, এশার নামাজ পড়ে আরো অনেকক্ষণ তারা প্রায় সেখানে বাজারে অবস্থান করেন, এবং ধীরে ধীরে বাজার থেকে কিন্তু মানুষ চলে যেতে থাকে, এবং অনেক দোকানপাটও বন্ধ হয়। তো তারা আসলে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় আসমাত হক বলেন যে আমি একটু ওয়াশরুমে যাব। আসলে তার এই প্রতিটাকে সারা দেওয়ার জন্য ওয়াশরুমে যেতে চান। তো তিনি স্বাভাবিকভাবে সেখানে যান, এবং তার কাজ শেষে তিনি সেখান থেকে সরাসরি বাড়ির পথে রওনা দেন। এখানে বাজারে যে আজমল হক ছিলেন, আজমল হকের কথা তার মনেই ছিল না। তিনি ওখান থেকে উঠেই সরাসরি আসমাত হক যেটা করেন, তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, এবং তিনি ওখান থেকে সরাসরি বাড়ি চলে আসেন। তো অনেকক্ষণ হয়ে যায়, 5 মিনিট 10 মিনিট এভাবে করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যায়। তো আজমল হক এখন চিন্তা করেন যে আসমাত হক কি তাহলে বাড়ি চলে গেল তাকে ফেলে, নাকি তার কোনো বিপদ আপদ হলো কিনা। কারণ যেহেতু রাতের বেলা, এবং তখন অনেক ডাকাতও আমরা জানি যে একটা সময় বাংলাদেশে অনেক ডাকাত ছিল, রাতের বেলা রাতের অন্ধকারে মানুষকে করতো। তো সেই অর্থে তিনি একটু ভাবেন যে তার বিপদ আপদ হলো কিনা। এটা ভেবে আর কি তিনি কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। আরো কিছুক্ষণ থাকার পর যখন চায়ের দোকানওয়ালা আবার যেটা করতেন, কয়েকটা দোকানের লোক আবার ওই দোকানের ভিতরেই থাকতেন, তারা নিজেদের দোকানের ভিতরে। তো চায়ের দোকানওয়ালা দোকান বন্ধ করবেন,
এজন্য আজমল হক যেটা করেন, তিনি দোকানদার বিল পরিশোধ করে দিয়ে তিনি ভাবেন যে যাই বাড়ি গিয়ে দেখি কি হয়। তো তিনি রাসেল ভাই যেটা মানে ঘটে, তিনি যখন উঠবেন, অর্থাৎ তিনি যখন চায়ের দোকানের বেঞ্চি থেকে উঠেন, তিনি ওঠার সাথে সাথেই দেখেন যে দূর থেকে আজমল হক তার দিকে এগিয়ে আসছে। তো তিনি এটা দেখার পরে একটু চিন্তামুক্ত হন যে যাক, আজমল হক তাহলে সুস্থ স্বাভাবিকভাবেই রয়েছেন, তার কোনো ক্ষতি বা বালা মুসিবত কিছু হয়নি। এরপরে তিনি তাকে বলেন, কি তুমি কোথায় গিয়েছিলে? আমি তো তোমার চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম, তুমি কোথায় ছিলে? তখন আজমল হক বলে, আমি কোথাও না, আমি একটু ওখান থেকে মানে আমার কাজ শেষে আমি একটু সামনে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে আসলাম। তো দুই বন্ধুতে রাস্তা চলা শুরু করে। কিন্তু এখানে একটা জিনিস আজমল হক খেয়াল করেন, যারা দুই বন্ধু যখন একসাথে থাকতো তখন কিন্তু মানে তারা বিভিন্ন বা বিচিত্র বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করতো, বিভিন্ন কথাবার্তা বলতো। এজন্য তাদের আসলে ভালোই একটা নাম ডাকছিল, এবং তারা যখন স্কুল কলেজে পড়ালেখা করতো তখন শিক্ষকরা তাদেরকে প্রায় মানে ক্লাসে ডিস্টার্ব দেওয়ার কারণে মানে শাস্তি দিতেন। তো সেদিন তিনি যেটা আজমল হক যেটা লক্ষ্য করেন যে পুরো রাস্তা বাড়ি পর্যন্ত আজমল হক আসেন, কিন্তু আজমল হকের মুখ থেকে কোনো কথা বের হয় না। মানে আজমল হক যেটাই বলে যাচ্ছেন সেটাই শুধু আজমল হক হ্যাঁ হু বা মাথা নাড়ানাড়ি করছেন, কিন্তু তেমন অর্থে তিনি কোনো কথা বলছেন না। তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, তিনি কিন্তু শুরুতে বলেছেন যে তিনি একটু কাছে গিয়েছেন এবং চলো এখন আমরা বাড়ি যাই। আজমল হকের এই কথাটা বলে কিন্তু যাত্রা শুরু করেন, এবং পুরো যে রাস্তা আসে এই রাস্তায় তিনি কোনো কথা বলেন না। এবং আজমল হক আরেকটি বিষয় খেয়াল করেন যে মানে আজমল হক একদম আজমল হকের সাথে মানে একদম মানে তারা যে ক্লোজ হবে সেই ক্লোজ হয়ে যাচ্ছে, তাদের মাঝে একটা ডিস্টেন্স মানে এমনি স্বাভাবিকভাবে যে ডিস্টেন্স থাকতো তাদের মাঝে সেই ডিস্টেন্সটা নেই, তার থেকে বেশি ডিস্টেন্সে তারা রয়েছেন। তো এটাকে আসলে আজমল হক স্বাভাবিকভাবে নেন, ভাবেন যে হতে পারে এরকম মানুষের। তো তারা যখন বাজার থেকে তাদের বাড়ি হেঁটে যেতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট বা এরকম সময় লাগার কথা। তো তারা বাড়ির কাছাকাছি যখন চলে আসে, এখানে একটা কথা বলে নেই যে আজমল হকের বাড়ি পার হয়ে মানে বাজার থেকে যদি কেউ আসতে যায় তাহলে আজমল হকের যে বাড়িটা যে জায়গায় রয়েছে সেই জায়গা পার হয়ে আজমল হকের বাড়ি পর্যন্ত যেতে হয়। তো প্রতিদিন আজমল হক আসার সময় আজমল হককে সাথে নিয়ে তারপর বাজার যায়, এবং যাওয়ার সময় আজমল হক আগে বাড়িতে যায়, তারপর আজমল হককে রেখে আজমল হক তার বাড়িতে যান, যেহেতু তা আজমল হকের বাড়িটা পেরিয়ে আজমল হকের বাড়ি যেতে হয়। তো এখানে একটা জিনিস যেটা ঘটে যে আজমল হকের বাড়িটা কিন্তু মানে এখনো তাদের বাড়িতে একটি তেঁতুল গাছ রয়েছে, মানে বাড়ির পিছনে অনেক বড় একটা তেঁতুল গাছ, সেটা সেই তেঁতুল গাছটা তখনও ছিল, এবং ওই তেঁতুল গাছের নিচে কিন্তু একটি পুকুর রয়েছে, অর্থাৎ পুকুর পাড়ে তেঁতুল গাছটি রয়েছে, এবং ওই পুকুরটি এখনো রয়েছে। এবং আজমল হকের বাড়ি যেখানে ছিল সেখানে রয়েছে, যদিও বা তখন টিনের বাড়িঘর বা এরকম কিছু ছিল, কিন্তু বর্তমানে সেটি দালান কোঠার বাড়ি হয়েছে। কিন্তু ওই পুকুরটা এবং তেঁতুল গাছটা এখনো রয়েছে। আর তেঁতুল গাছ কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে, মানে অনেক ঘটনা কি যে এখানে এই তেঁতুল গাছটিতে মানে জিনের বাস ছিল একটা সময়, এবং এখনো আছে কিনা সেটা কেউ জানে না, কিন্তু এখন পর্যন্ত কেউ ওই তেঁতুল গাছে কি ওঠার সাহস পায় না। তো তারা যখন একদম বাড়ির কাছাকাছি চলে আসেন তখন হঠাৎ করে আজমল হক তাকে বলে যে আসো পুকুর পাড়ে যায়, এবং তারা দুজন একসাথে পুকুর পাড়ে যান। তো আজমল হক তখন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। তো আজমল হক তখন তাকে বলে যে চলো আমরা এখন মাছ ধরবো। তো আজমল হক প্রথমে একটু ভাবেন যে এত রাতে মাছ ধরতে যাচ্ছে মানে, আর তারপর এখানে একটা জিনিস বলে রাখি, আজমল হক উনি গ্রামে বেড়ে উঠলেও কিন্তু উনি সাঁতার জানতেন না, এজন্য উনি পুকুর বা নদীতে মানে অতটাও মানে নামতেন না। তো তিনি নিজে থেকে মাছ ধরতে যাচ্ছেন। তো এখানে এই বিষয়টা একটু মানে উইয়ার্ড লাগে আজমল হকের কাছে। এরপরে যেটা ঘটে রাসেল ভাই, যে আজমল হক পুকুরে নামেন, এবং পুকুরে নামার পর মানে উনি যখন হাঁটু সমান পানিতে নামেন এমন সময় আজমল হকের হুঁশ ফেরে, এবং তিনি তখন ভাবেন যে না এটা হয়তো মানে ওনার সাথে প্যারানর্মাল কিছু বা খারাপ কিছু ঘটছে, উনি এরকম কোনো ইঙ্গিত পান। তো উনি সাথে সাথে পিছনে ফেরেন, মানে পিছনে মানে 2-1 কদম পিছনে সরে যান, এবং ওনার মুখ কিন্তু তখনও কিন্তু পুকুরের দিকে ছিল। তো উনি যখন মানে কিছু দূর পিছিয়ে যান তখন উনি পুকুর থেকে শুনতে পারেন যে আজমল হক বলছে,